কেমন আছে প্রিয় বাংলাদেশ? কেমন আছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে? বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে আতঙ্ক, দুশ্চিন্তা যে কখন কোন জায়গায় ঠেকবাজি হয়। কাজে এখানে তো কি ভয়ঙ্কর তাণ্ডবগুলো হচ্ছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা এক প্রকার যুদ্ধের ঘোষণা দিয়ে তারা রাজপথে এই ঝামেলাগুলো হচ্ছে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়। এদিকে আবারও বাংলাদেশের তাণ্ডব শুরু হয়েছে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে অবস্থান করছে। সমন্বয়কদের নতুন দল হওয়ার পর থেকেই এই পরিবেশটি উত্তাল হয়েছে। অন্যদিকে সেনাপ্রধান কঠিন একটি সিদ্ধান্ত নেন, তা দেখে সারা বিশ্ব অবাক হয়েছে। 53 বছরের রাজনীতির ইতিহাসকে ধুমড়ে মুছড়ে ধ্বংস করে দিয়েছেন এক বক্তব্যে। তা এখন রাজনীতির মাঠে রাজনীতিবিদদের মাথা খারাপ করে দেওয়ার মতো একটি বিষয় গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার চাঁদা চাওয়ার একটা ভিডিও নিয়ে একটা নিউজ হয়েছে। এই চাঁদাবাজি এই দলটার ভবিষ্যৎ, কারণ এই বৈষম্য বিরোধীদের সাথে এখন একটা রাজনৈতিক দলের সরাসরি যোগসূত্র আছে। রাজনৈতিক দলটা চাইলেও বৈষম্য বিরোধীরা আমাদের কেউ নয়। এদের মধ্যেই মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে, তাদের মধ্যেই শুরু হয়ে গেছে কামড়াকামড়ি। এই কামড়াকামড়িটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কে কতটা পাওয়ারফুল সেটা প্রমাণ করার জন্য তাদের নানান রকম হম্বিতম্বি। ভুল, আমি আবারও বলছি, ভুল হতে পারে। আপনাদের সমন্বয়কদের সামলান, ডিস্ট্রিক্টের সমন্বয়কদের অবস্থা হয়েছে। আমাদের বাংলাদেশে একটা আঞ্চলিক কথা আছে, বাঁশের চেয়ে কঞ্চের জোর বেশি। মানে বাঁশ হলেন আপনারা যারা ঢাকায় আছেন সমন্বয়করা, আর কঞ্চা হইলো ওই যে ধঞ্চা যেগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে মফস্বলে আছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করলেন, এই টাকা কোথা থেকে আসলো? নাহিদ সাহেব বাংলাদেশের মানুষ জানতে চায় যে এত টাকা পেল কোথায়। এই যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির অন্তরালে পদ্মার পিছে অন্তর্বর্তী সরকার কলকাঠি নাড়াচ্ছে। যদি কলকাঠি না নাড়াবে তাহলে তারা এত টাকা পেল কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। হঠাৎ করেই কেন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম? তবে কি ভেঙে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? দায়িত্ব নিতে চলেছে সেনাবাহিনী? আর শেখ হাসিনার জন্যই বা কি বার্তা রয়েছে? বা তবে কি কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে আর বেশি কথা না বাড়ে মূল আলোচনা নিয়ে যাচ্ছে তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি একটু লম্বা হবে, তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন। চলুন আমরা আর বেশি কথা বলছি না, ভিডিওটির মাধ্যমে ধারাবাহিকভাবে। কেমন আছে প্রিয় বাংলাদেশ? কেমন আছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে? বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্তরা, ইভেন নারীরা, এমনকি যারা অফিস করে একটু রাত হলে বাসায় ফিরেন, তাদের মধ্যে আতঙ্ক, দুশ্চিন্তা যে কখন কোন জায়গায় ঠেকবাজি হয়, চিন্তায় হয়, শ্লীলতাহানি হয়, অথবা আপনার গরুর গোয়ালঘর যে গরুটা আছে এটা চুরি হয়ে যায়, কখন ডাকাইতের দল আসে সংঘবদ্ধ লুট করে। প্রবাসীরও টেনশনে আছে, যদি কারোর বাড়িতে বিদেশি যায়, বিদেশ থেকে ছুটিতে গেছে, ডাকাতি হয়। এই যে একটা অস্থির পরিস্থিতি, এটার জন্য আসলে দায়ী কারা? সরকার বলছেন এটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট বলছেন, উপদেষ্টা। আবার আওয়ামী লীগ বলছে দেখো যে এই সরকার ক্ষমতায় আসার পরে যাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এরা এগুলা ঘটাচ্ছে। এই যে বিভিন্ন একটা অস্থির পরিস্থিতি, আর মাঝখানে সেনাপ্রধান গেল 2 দিন আগে তিনি একটা ডাক দিয়েছিলেন, খেয়াল আছে তো, যে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর এর পাশাপাশি সেনাবাহিনীকে একটা নির্দেশনা দিয়েছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স রাখতে, মানুষ যেন নিশ্চিন্তে নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারে, সেই পরিস্থিতি সেনাবাহিনীর উপর ইমানি দায়িত্ব। তিনি বলছিলেন যে দেশকে সুন্দর একটা জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাপ্রধানের এমন আহ্বানের পরই গতকালকে সম্ভবত এই যে আমাদের মাঠে যৌথ বাহিনী নামছে, অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্মি, আমরা ওটা ভুলে গেছিলাম। সত্যি সত্যি গতকালকে যা দেখছি ভাল লাগছে। স্পর্শকাতর চিত্র দেখাইতে পারি নাই, পিস মোরা বান দিয়া এক একটারে ফ্লোরের উপর ফালাই রাখছে। আর এরাও কেমন ভাই, আপনি একদিক দিয়ে অভিযান চালাবেন, তারা জানে জায়গায় জায়গায় ক্যামেরা সেট আপ করা, আপনি ঘরে ঢুকবেন মনে হবে এখানে আর কিচ্ছু নাই, কিন্তু একের পর এক সুরঙ্গ, একের পর এক দরজা। বাট তথ্য ছিল সম্ভবত সেনাবাহিনীর কাছে গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর গতকালকে একটা ব্যাপক অভিযান চলেছে। প্রায় 126 জনের মতন গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আর যৌথ বাহিনীর টার্গেট ছিল ছিনতাইকারীরা, মাদক ব্যবসায়ীরা, এমনকি বিভিন্ন অপরাধে জড়িত যারা আছে। জাস্ট টঙ্গীর এই মাজার এরিয়া থেকে 1/2 শতাধিক
অপরাধীকে আটক করে আর বিভিন্ন জায়গা থেকে আরো বাকিদেরকে আটক করা হয়েছে, এমনকি দেশি বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে ঠিক রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা এই অভিযানের অংশ নিয়েছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য। গেল কয়েকদিন যাবৎ স্থানীয় এলাকাগুলোতে ব্যাপক ছিনতাই, মাদক, সন্ত্রাসী কার্যক্রম পরিলক্ষিত হচ্ছিল। আর এই সকল কিছুকে থামাইতে ঘরে ঘরে বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে আপনার তাদের যে জমাকৃত অস্ত্র, মাদক এগুলা উদ্ধার করা হয়। এবং কি আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল, টঙ্গী অপরাধ প্রবণ এলাকা হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনার মানে মোটামুটি আমরা গতকালকে সেনাবাহিনী শুধু এখানে না, বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট দেখেছি, ভাল লাগছে। মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে আছে ভাই। মানে 10টা টাকা আপনি পকেটে নিয়ে যাবেন, কখন যে রিক্সায়, রানিং রিক্সা থামাইয়া কোপানো হচ্ছে, টাকা নিয়ে যাওয়া হচ্ছে, বাসের মধ্যে যে গাছ ফালাইয়া, এগুলো ছোটবেলায় শুনতাম। আমরা যখন ছোট ছিলাম, আমি সিলেট বড় হয়েছি, সিলেট থেকে আসার সময় এগুলো দেখতাম যে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া তারপর আপনার ডাকাতি হইতো। লম্বা সময় ধরে এই যে হিনকাটা, চোর, ডাকাতি, বাড়ি ঘরে, এগুলো কিন্তু ছিলই না বলা যায়। এখন একে অন্যকে দোষারোপ করছে। আওয়ামী লীগ বলছে এগুলো সন্ত্রাসী যারা ছাড়া পাইছে, আর বাকিরা বলতেছে সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ টাকা পয়সা খরচ করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভাই যারাই ঘটাক, আওয়ামী লীগ ঘটাক আর সন্ত্রাসীরা ঘটাক, সবগুলারে ক্রস ফায়ার করে দেওয়া দরকার। কারণ এদের 2-4টারে ক্রস ফায়ার না করলে জাতি মুক্তি পাবে না। এদের মধ্যে একটা ভয় ঢুকছে, ভয় ভেঙে গেছে কোনটা, যে পুলিশটা এখন ধরে নিয়ে মাইরা ফেলবে না, অথবা স্পটে শেষ করে দিবে না, গ্রেপ্তার করবে, জেলে যাবো, আবার বের হব। ক্ষমতা, যে কোনো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতা। ক্ষমতা মানে ওই ক্ষমতার চেয়ারটা। এবার যে যত মুখরোচক কথাবার্তাই বলুক সারা পৃথিবীতে, রাজনীতির মাঠে প্রত্যেকের টার্গেট থাকে ক্ষমতার চেয়ারে বসা এবং নিজেদের প্ল্যান, পরিকল্পনা দেশ জাতির জন্য ইমপ্লিমেন্ট করা। তো কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে ছাত্রদের এই নতুন দলটি? উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ এখন দলটির মুখ্য, তিনি প্রধান ভূমিকা আছেন। আগামী দিনের হয়তোবা প্রধানমন্ত্রী পদে আমরা তাকে দেখতে পারি, এরকম হইতেও পারে। আর বাকি যে 2 জন আছেন তারা এখনো সরকারের মধ্যে আছেন। এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে, অথবা আসিফ বলছে ভাই এই দলটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা ছোট্ট বাচ্চা যে হালকা পাতলা বোঝে বাংলাদেশ, তার কাছে এই কথাটা হাহা রিয়েক্টের মতন মনে হবে। কারণ এলাকার মধ্যে তার নির্বাচনী প্রচারণা চলছে, কোন দল থেকে নির্বাচন করবেন নাকি একটা দল বানাবেন। এই যখন অবস্থান, এই সরকার কতটুকু নিরপেক্ষ? আমার দৃষ্টিতে নিরপেক্ষ সরকার হবে না। শুধু আমার না, বিএনপিও মনে করছে। তবে ভিপিনুর একটু টাচ করছে অন্য জায়গায়, যে সরকারে যে 3 জন উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করছে, কইরা একটা নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছেন। আর সেখানে বাকি যে 2 জন এখনো সরকারের মধ্যে বসে আছেন, তাদেরও পদত্যাগ করা উচিত। কারণ তারা জুলাই অভ্যুত্থানের যে ঐক্য, সেটার মধ্যে বিভাজন করে ফেলেছে। বিপিনের বক্তব্য হচ্ছে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে। এটা সত্য। আর এগুলো হচ্ছে নাহিদ, সার্জিস সহ আরো কয়েকজন যারা আছে, এরা যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা, এগুলো যদি করতে চায় তাহলে বাকি যে 2 জন এখনো উপদেষ্টা পদে আছেন তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ভিপি নূর। নূরের বক্তব্য, আমরা বারবার বলে আসছি, জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু গত 6 মাসে এই সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে। ভিপিনুর খুব শক্ত ভাষায় এখানে সমালোচনা করেছেন। ইভেন তিনি বলছেন যে সরকারি গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক তথ্য আছে, এরা তলে তলে যা করতেছে এগুলো শুনলে নাকি আমাদের গা শিউরে উঠবে। বদলি ট্রান্সফার, বাণিজ্য ট্রান্সফার, সাংবাদিক ইলিয়াস কিন্তু ইশারা ইঙ্গিতে বলতেছে।
সবার আগে আমলনামা সাংবাদিক ইলিয়াসে হয়তো প্রকাশ করবে যে কে কোথায় কোন জায়গায় কোন সেটেলমেন্ট দিছে করছে, বদলি, বাণিজ্য তদবির, গ্রেপ্তার থেকে বের করে দেওয়া, মামলা থেকে নাম কাটাই দেওয়া, দেশ থেকে টেকনিক্যালি সাইড করে দেওয়া, এরকম অনেক বক্তব্য, অনেক কিছু এদের বিরুদ্ধে আসছে। সত্য মিথ্যা আমরা এখনো জানি না। আর গণমাধ্যম কেউ কেউ বলছেন যে সরকার কন্ট্রোল করছে, এরা কন্ট্রোল করছে যে কোন নিউজ গণমাধ্যম ছাপাবে কোনটা ছাপাবে না, এগুলো সবই বিপিনুরের বক্তব্য। কালকে আপনারা শুনেন একটা তিনি দিয়েছিলেন। তারপর বিপিনুরের তিনি পজিটিভও বলছেন, নেগেটিভও বলছেন, তবে পুরোটা ভিডিওর মধ্যে নেগেটিভিটি ছিল। তা আপনার কি মনে হয় যে আসিফ এবং মাহফুজ এরা কি আসলে পদত্যাগ করবে না? এরা বলতেছে মুখে আমাদের এই দলগুলোর সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আমরা সবাই জানি এরা ঘুরে ফিরে এই দলেই যাবে, পদত্যাগ করে যাবে। তো পদত্যাগ করে আপনারা যদি রাজনীতি করেন, একবারে যান, দল গঠন হয়ে গেছে, সরকারে বৈশা থেকে যে পাবে সরকারি বাস ব্যবস্থা নেওয়া, তারপর আসিফাড়াতে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, বিভিন্ন আশঙ্কা করছেন যে একটা বিশাল বাজেটেবল একটা ইস্যু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, বিলিয়নস অফ টাকার খেলা এখানে আছে, বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে, সেখানে এটা মিস ইউজ হইতে পারে, এরকম নানান আশঙ্কা আছে। যার কারণে নূরের বক্তব্য এই দুজনকে পদত্যাগ করতে হবে। তবে এরকম আহ্বান এর আগে কেউ জানায় নাই। এখন তারা কি মানবে নূরের এই আহ্বান? আমার মনে হয় মানবে না, 100% মানবে না। হয়তো তখন মানবে যখন আমরা ধরেন আনুমানিক ডেট আমাদের কাছে আছে যে মে জুনের দিকে আপনার আসিফ পদত্যাগ করবে। নাহিদের বেলা আমরা যা বলছি তাই ঘটছে, আসিফের বেলায় হয়তো ওই টাইমের আশেপাশে কিছু ঘটবে। দেখা যাক। এই দুইজন এখন তো একটা অস্বস্তির মধ্যে পড়ছেন, কারণ তারা একসময় নূরেরই সৈনিক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার চাঁদা চাওয়ার একটা ভিডিও নিয়ে একটা নিউজ হয়েছে প্রথম আলোতে। আমি ভিডিওটা শুনিনি, কিন্তু প্রথম আলো খুব বিস্তারিত নিউজ করেছে, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং এই চাঁদাবাজি আমি একটু কোট আনকোট রেখেই বলতে চাই, এই চাঁদাবাজি এই দলটার ভবিষ্যৎ। কারণ এই বৈষম্য বিরোধীদের সাথে এখন একটা রাজনৈতিক দলের সরাসরি যোগসূত্র আছে। রাজনৈতিক দলটা চাইলেও বৈষম্য বিরোধীরা আমাদের কেউ নয়, এটা বলা কঠিন। সো এটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো। এবং আমি একটা তুলনা আনতে চাই যে দিল্লিতে আম আদমির পরাজয়, আমি বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের এটা থেকে শেখার আছে তাদের রাজনীতি কি হতে হবে। জয় মাত্র আমি বৈষম্য বিরোধীদের একজনের অন্তত চাঁদাবাজি নিয়ে কথা বলবো, আমার থাম্বনেল, আমার হেডলাইন দেখেই অনেকে ভিডিও না শুনে লিখে ফেলছেন। আমি জানি যে বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলছেন না কেন, বিএনপিকে চাঁদাবাজি করছে না। উত্তর হচ্ছে বিএনপির বিভিন্ন লেভেলে চাঁদাবাজি, দখলদারির ঘটনা আছে, কোনো সন্দেহ নেই, এটা নিয়ে বলার কিছু নাই। বিএনপি নিজে 2000-এর মতো মানুষ এরকম বিভিন্ন অভিযোগে, বা 2000-এর বেশি হয়ে গেছে এখন, বহিষ্কার করেছেন। সো এটা খুব প্রতিষ্ঠিত ব্যাপার, যেটা ইভেন তারা চেয়েছিল সরকার সেখানে ব্যবস্থা নিক। কিন্তু তারপরও বিএনপির এই সকল চাঁদাবাজি যেটা হচ্ছে আর এদের চাঁদাবাজির মধ্যে ডিফারেন্স আছে একটা মূলগত রাজনৈতিকভাবে। সুতরাং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের আসলে এই ব্যাপারটাকে ডিল করতে হবে, না হয় তাদের রাজনীতি সাফল্য পাবে না। ঘটনা যেটা ঘটেছে সেটা আমি একটু পড়ি। সেটা হচ্ছে রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান, সুতরাং উনি খুব ছোট কেউ নন, একটা বিভাগীয় শহরের মুখপাত্র। এখানে এই জায়গাটা একটু পড়ি। ভিডিওর কথোপকথনে নাহিদ বলেন, আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে, আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু করবেন, একটা সংগঠন করতে গেলে কি কি করতে আপনি তো জানেন, হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা আছে তাহলে আপনি ভাইয়ের মানে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। এই সময় নাহিদকে উদ্দেশ্য করে ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই, 1 লাখ টাকা দিতে পারবো না, 5000 টাকা দিচ্ছি। তখন নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনি চালান, ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনের সময় নেন। আমরা তো আপনারা তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনওডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু করবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন, আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক, জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে তদন্ত করবে বলছে। এই কথোপকথনের কথা স্বীকার করে পার্ক পরিচালক বেলাল হোসেন বলেন, নাহিদ তার কাছে 1 লাখ টাকা চাচ্ছিল, তিনি জেলা প্রশাসকের ভয় দেখান, এর ভয় দেখান, ওর ভয় দেখায়। ভিডিওটি তারাই করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল, তবে ভিডিওটি তারা ফেসবুকে ছড়িয়ে দেননি বলে তিনি দাবি করেন। এটা তিনি মানে নাহিদ হাসান খন্দকার কথা বলেছেন, তিনি অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিল, কারো কাছ থেকে টাকা নেয় নেই ইত্যাদি ইত্যাদি। এটা করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যুবলীগের কথা এনেছেন, এটা তাকে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ
করার চেষ্টা হচ্ছে। মানে অবৈধ বালু উত্তোলনের জন্য উনি গেছেন, আবারও সেই ঘুরে ফিরে একই প্রশ্ন আমি বহুবার করেছি, আপনি যাওয়ার কেউ নন। অবৈধ বালু উত্তোলন হচ্ছে, পুলিশ আছে, আপনি পুলিশকে জানাতে পারেন, সর্বোচ্চ এটা, আপনি ওখানে যাবেন কেন? যেতে পারেন না। এই সব জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরে আসতে হবে। তারা বাংলাদেশকে মবের মুল্লুক বানাতে পারেন না। কেউ কেউ তথাকথিত বিপ্লবের নামে এইদেরকে এইভাবে মাঠে রাখার একটা ভিন্ন উদ্দেশ্য আছে। আমি প্রথম দিন থেকে এটা প্রটেস্ট করেছি। আমি এই আন্দোলনকে এই কথাটা বলতে চাই। এখন ধরুন চাঁদাবাজির এই কথাটা প্রতিষ্ঠিত যদি হয়, এটাতে অডিও আছে এবং এটা চেক করলে জানা যাবে, এবং আমি ধারণা করি এটা সঠিক। কারণ আমাদের পারসেপশন আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির কেউ কেউ, সংখ্যাটা অনেক বেশি তা বলবো না, আবার সংখ্যাটা খুব ছোটও না, নানা ধরনের অনিয়মের সাথে জড়িত হয়ে গেছেন, বিভিন্ন রকম তদবিরবাজিতে জড়িয়েছেন, তারা এই তদবির করে টাকা পয়সা নিচ্ছেন, এই অভিযোগ আছে, চাঁদাবাজির কথা আছে, এগুলো আসলে আছে। প্রায় বলি যে আমরা তো আসলে আকাশে থাকি না, বিদেশে থাকি না, এই দেশে থাকি, এই দেশের মানুষের সাথে থাকি, তাই জানি। এবং অনেক তথ্য এখনো মিডিয়ায় আসেনি, মিডিয়া এখনো অনেক ক্ষেত্রে ছাড় দিচ্ছেন কিংবা মব তৈরির ভয় করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই কথা আসবে আমি অবাক হয়ে দেখি যে নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটির সবাই বিএনপিকে টানে। মানে বিএনপিও তো, যেমন তাদেরকে যখন বলা হলো আপনাকে কিংস পার্টি, তারা বলছেন বিএনপিও তো কিংস পার্টি। এগুলো খুব ঠুনকো যুক্তি, খুবই 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 মানে ব্যর্থ যুক্তি হবে বলে আমি মনে করি। তারা তাদের ব্যাখ্যাটা একটু চেঞ্জ করবেন। আমি আমার জায়গা থেকে আমার টেকটা জানিয়ে রাখি, কারণ অনেকের কাছে হয়তো বিশ্বাস হবে না যে আমি তাদের রিয়াল ওয়েল উইশার। তাদের সমালোচনা করি অনেক ক্ষেত্রে, আজও করছি, কিন্তু সত্যি ওয়েল উইশার। আমি চাই এই দলটা গড়ে উঠুক, এই দলটা একটা কাউন্টার ফোর্স বিএনপির হয়ে উঠুক। আওয়ামী লীগকে আমি কাউন্টার ফোর্স বিএনপির হওয়া কোনোভাবেই, কারণ আমরা যদি কোনো দল দাঁড়াতে না পারে, কোনো একদিন আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে তার কাউন্টার ফোর্সে, সেটা আওয়ামী লীগ নামে বা অন্য কোনো নামে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও সে অন্য কোনো নামে ফিরে আসবে। ইভেন আমি বাংলাদেশে কোনো ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্সের রাজনৈতিক দলও বিএনপির কাউন্টার ফোর্স হয়ে উঠুক আমি চাই না। আমি একদম সরাসরি বলে দিলাম, এটা নিয়ে আমার স্পষ্ট অবস্থান আছে। আমাকে গালিগালাজ করা আছে, আমাকে হামলা টামলা করা হবে মন্তব্যও পেয়েছি, কিন্তু আমি আমার অবস্থান কখনো লুকাইনি। সো আমি খুব চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি থেকে এসে যারা জাতীয় নাগরিক পার্টি করলেন, এই দলটা বাংলাদেশের বিকল্প, বিএনপির বিকল্প দলটা হোক, এবং তারা এমন দল হিসাবে গড়ে উঠুক তারা জনগণকে সত্যিকার অর্থে স্বপ্ন দেখাতে পারবেন, এবং তাদের এই স্বপ্ন দেখানোটা এত এফেক্টিভ হবে যে বিএনপিকেও চাপে পড়ে অনেক কিছু করতে হবে। সো আমি আমার সাজেশনটা তাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এইরকম। মানে বিএনপি চাঁদাবাজি করছে, তাদের ভাষ্যমতে যদি এরকম হয় তারা অনেক করছে, আমরা একটু অল্প করছি তাই আমাদেরকে ভোট দিও, এটা আসলে কাজ করবে না। এই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে কতগুলো স্লোগানকে সামনে এনে। তারাই বলছেন, এগুলো কেউ তাদের উপর ইম্পোজ করেননি। তারা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে পছন্দ করেন না, ফ্যাসিবাদী ব্যবস্থা, দুর্নীতিপরায়ণ ব্যবস্থা, এবং তারা দাবি করছেন শুধু শেখ হাসিনাকে পতনের জন্য না, পুরো ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছে। আমি এটা আর্গু করি, কিন্তু আমি আজকে সেই আলোচনা সরিয়ে রাখি, আমি তাদের কথাই সঠিক বলে ধরে নিচ্ছি। তাই যদি হয়ে থাকে, তাদের আসলে এটা পরিবর্তনের জন্য তাদেরকে তাদের মতো করে তৈরি করতে হবে। আদারওয়াইজ বিএনপি কি করছে, আওয়ামী লীগ কি করেছে, ওটা দিয়ে তারা আসলে রাজনীতির মাঠে টিকে থাকতে পারবেন না। আপনি মানুষকে যা বলছেন, যে স্বপ্ন দেখাচ্ছেন, সেটার ভিত্তিতেই মানুষ আসলে আপনাকে বিবেচনা করে, আপনাকে ওর সাথে তুলনা করতে যাবে না। বিএনপি কি এদেশের রাজনৈতিক ব্যবস্থা পুরো পাল্টে ফেলার কথা একবারও বলেছে? খেয়াল করবেন, গণঅভ্যুত্থানের পরও বিএনপি পুরনো ব্যবস্থাটা রেখেই তার সংস্কার করে ঠিকঠাক করার কথা হচ্ছে। খুব আমূল কোনো পরিবর্তনের কথা বিএনপি মানুষকে কমিটমেন্ট কিন্তু দিচ্ছে না। এবং বিএনপি এর আগে দুবার ক্ষমতায় ছিল, বিএনপি অনেক সুশাসন দিয়েছে বাংলাদেশের মানুষকে, নট নেসেসারিলি আওয়ামী লীগের তুলনায় ফার বেটার সরকার চালিয়েছে। কিন্তু 2001-06 সালের বিএনপির বিরুদ্ধে নানান দুর্নীতি এবং অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্টের, মানে গুড গভর্নেন্স মিসম্যানেজমেন্টের নানান রকম অভিযোগ ছিল। এরপর আওয়ামী লীগ যা করেছে সেই তুলনায় ওটা কিছুই ছিল না, কিন্তু অভিযোগ ছিল। সুতরাং বিএনপি বা আওয়ামী লীগের মতো দল কি করবে, মানুষের এক ধরনের ধারণা আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা নির্বাচন যদি সুষ্ঠুভাবে একটার পর একটা হতে থাকে, তাহলে এই অবস্থা মানে পরিবর্তিত হয়, অবস্থা পাল্টে যেতে বাধ্য। এটা আমরা বিশ্বাস করি, এভাবেই বলি। কিন্তু এই দলটা যখন, তাকেও ঠিক ওইভাবে আসলে বিবেচনা করবে। আমি আম আদমির কথা কেন বলছিলাম? দিল্লিতে আম আদমি পরাজিত হয়েছে, যে আম আদমি বিশাল ব্যবধানে বিজেপির মতো সর্বজয়ী বিজেপিকে ধরাশায়ী করেছে, সেটা এবার হেরে গেল, বেশ বাজেভাবে হারলো বলা যায়। কেন?
নানা রকম অ্যানালিসিস আছে। প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, এবং অনেকেই ভারতের অনেক বিশ্লেষকও সেটাই বলছেন, যে আম আদমি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিতে সমস্যা হয়েছে। আম আদমির খুব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক একটা সরকার তৈরি করা। মানে উনি আইডেন্টিটি পলিটিক্সে, আমি কেজরিওয়ালের রাজনীতিকে খুব স্ট্রংলি একটা সময় সাপোর্ট করেছি একটা জায়গায়, সেটা হচ্ছে ভারতে যখন আইডেন্টিটি পলিটিক্সের জয়কার, তখনও আম আদমি কেজরিওয়াল আইডেন্টিটি পলিটিক্সের জোয়ারে ভেসে যাননি। তিনি ওয়েলফেয়ারের কথা বলেছেন, মানুষকে সার্ভিস দেওয়ার কথা বলেছেন এবং সেটা দিয়ে জিতেছেন। খুবই চমৎকার ব্যাপার ছিল। কিন্তু যখনই সেই জায়গাটায় সমস্যা হলো, মানুষ কিন্তু ধাক্কা খেয়েছেন। আমরা নিশ্চয়ই জানি যে এই ভদ্রলোকের উত্থান হয়েছিল। উনি এর আগেও পরিচিত মানুষ ছিলেন, উনি সরকারি চাকরি করতেন, ছেড়ে দিয়ে তিনি একটা এনজিও তৈরি করেছিলেন। বস্তিবাসীদের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান আছে, মানুষ চিনত। কিন্তু তাকে অনেক বেশি পরিচিত করে তোলে আন্না হাজারের যে দুর্নীতি বিরোধী মুভমেন্ট, সেখানে থাকা। সো উনি দুর্নীতির বিরুদ্ধে আজান দিয়ে নেমেছিলেন, ঝাড়ু প্রতীক করেছেন, ঝেঁটিয়ে সব ময়লা দূর করবেন। কিন্তু গতবার এসে দেখা গেল যে তিনি এবং তার দলের বেশ কয়েকজন আবগারি যে শুল্ক সেটার নিয়ম নিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং তারা গ্রেফতারও হয়েছিলেন। এবং সেই অভিযোগটাকে নিপীড়ন হিসেবে না, মানুষের কাছে এটা ক্রেডিবল মনে হয়েছিল। নট অনলি দ্যাট, বিভিন্ন জায়গায় দুর্নীতির নানান রকম অভিযোগ। তার অনেকগুলো সোশ্যাল সার্ভিস ভিত্তিক কাজ আছে, যেমন উনি বিভিন্ন পাড়ায় পাড়ায় রীতিমতো ক্লিনিক নিয়ে গেছেন, সেগুলোতেও দুর্নীতির অভিযোগ শুরু হয়েছে। সো ওনার দুর্নীতি, উনি আর ওই জায়গায় নেই, সেইখান থেকে উনি সরে এসছেন, এই পারসেপশন তৈরি হয়েছে। শুধু তাই না, তিনি একটা বিলাসিতা করেছিলেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর যে বাসভবন, সেটা বহু টাকায় রেনোভেট করেছেন। ইটালিয়ান মার্বেল দিয়ে পুরো ফ্লোর নতুন করে গেছেন। ওনারা নাকি ইলেকট্রনিকলি কন্ট্রোলড কার্টেন লাগিয়েছেন। সেটা কথা না, জরুরি কথা হচ্ছে এগুলো করা হয়েছিল 2020 সালে কোভিডের সময়, যখন সারা ভারত সংকটে আছে, আর্থিক অবস্থার মধ্যে, খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তিনি রেনোভেট করছেন এবং উনি বিলাসী জীবন যাপন বেছে নিচ্ছেন। যেইখানে ভেজাল কামড়াকামড়ি, সেইখানেই তারা এটা মিনিমাইজ করার জন্য একই পদে দুইজন করে নিয়ে আসছে। তো এটা তাদের দ্বারাই সম্ভব। আচ্ছা বলেন তো, কোন জায়গায় সভাপতি কি দুইজন হইতে পারে? হয় নাকি? তো কিন্তু তারা নাম দিচ্ছে, মানে একই পদের জন্য জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। এখন ওই জ্যেষ্ঠর মধ্যে জ্যেষ্ঠ কেডা, এটাই তো বুঝলাম না। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, এখন জ্যেষ্ঠ লইয়া যে কামড়াকামড়ি হবে না, সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষায় আছি। তো যাই হোক, এই সংগঠনটি এটা কিংস পার্টির মতো আচার আচরণ করতেছে এবং আমরা জানি এটা তো বেসিক্যালি কিংস পার্টি। এই সংগঠনটি নাপা আর কি, জাতীয় নাপা। তো এই নাপা তৈরির আগে তাদের যেই তথ্য উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, তিনি যখন পদত্যাগ করলেন আর কি সরকার থেকে, তো সেই পদত্যাগ করার সময় যে প্রেস কনফারেন্স করেছেন, সেইখানে বসা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা মানুষ পদত্যাগ করছে দলীয় কারণে, দল করবে বলে, এবং সেই প্রেস ব্রিফিং এ কি করে সরকারের প্রেস সচিব উপস্থিত থাকে? বুঝতে পেরেছেন? সুতরাং এটা সরকারি, ইউনুস ক্ষমতালোভী, ক্ষমতালিপ্সু এই ব্যক্তিটি সরকারের ছত্রছায়ায় একটি কিংস পার্টি তৈরি করেছে এবং সেই পার্টিকে যতভাবে সম্ভব সুযোগ সুবিধা দিতে তারা তৎপর। আপনারা লক্ষ্য করেছেন যে এই যে তারা গত কয়েকদিন আগে যে নাপা যেই পার্টিটার আত্মপ্রকাশ ঘটেছে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে, তো সেইখানে আসার জন্য সরকারি তরফে বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই নাপার আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় আসার জন্য, তাদের নেতাকর্মীদেরকে নিয়ে আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসন 5টি
বাস রিকুইজিশন করতে হেল্প করেছে। এখন এই বাসগুলি সরকারি তরফে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন এই প্রেস সচিব, সরকারের প্রেস সচিব বলেছে এইখানে নাকি সরকারের কোনো ভূমিকা নাই এবং এইখানে নাকি সরকারের তরফে কোনো টাকা পয়সাও দেওয়া হয় নাই। তো বিষয়টা কেমন হয়ে গেল? সরকার যদি, সরকারের জেলা প্রশাসক যদি তারা ব্যবস্থা করে দেয় তাহলে এখানে সরকারের ভূমিকা নাই, এটা কি আপনি বলতে পারেন? অবশ্যই পারেন না। পিরোজপুরের জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তারা শুধুমাত্র সাহায্য করেছে এই বাসগুলো রিকুইজিশন করতে, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার বা যারা আহত হয়েছে তারা অনুরোধ করেছে তাদেরকে যাতে বাসের ব্যবস্থা করা হয় এবং অনন্য উপায় হয়েই এই জেলা প্রশাসন থেকে সেটার ব্যবস্থা করা হয়েছে। তো এটা কি সরকারি হস্তক্ষেপ হয়নি? এখানে সরকার ব্যবস্থা করে এই দলীয় কার্যক্রমে লোক পাঠানোর ব্যবস্থা করেনি? অবশ্যই করেছে। এই কাজটা তো তাদের এই নাপা যারা পার্টি করতেছে তাদের করার কথা। তারা তাদের পার্টিতে কোত্থেকে কিভাবে লোক আনবে সেটা তাদের দলীয় বিষয়। আরেকটা কথা হলো, তারা এই নাপা পার্টিতে কিন্তু তাদের আয়োজন ছিল 2 লক্ষ থেকে 3 লক্ষ লোকের, কিন্তু সেইখানে বড়জোর 50,000 থেকে 70,000 মানুষ এসেছে এবং সেগুলি বেশিরভাগই স্কুল কলেজের নাবালক প্লাপান। তো ভালো, ইয়াং জেনারেশন তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে, হুইচ ইজ ভেরি গুড, কিন্তু তাদের যেই এই আত্মম্ভরিতা ছিল যে 2 লক্ষ 3 লক্ষ বিশাল শোডাউন হবে ঢাকাতে, সেই শোডাউনটা হয়নি। কিন্তু এই আয়োজনটা যে তাদের 2 লক্ষ মানুষের ছিল, তো ঢাকা থেকে বাইরে থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মনে করেন 50 থেকে 70,000 লোকই হয়েছে, তাদেরকে আনা ঢাকা থেকে মনে করেন অর্ধেক লোক, বাকি অর্ধেক লোক সারা বাংলাদেশ থেকে, এদেরকে আনা নেওয়া, তারপরে এদের দেখভাল করা, খাওয়া দাওয়া, আপ্যায়ন করা, এর জন্য যেই খরচ, সেই খরচের পরিমাণটা কত এবং সেই খরচগুলি কে দিয়েছে? আমরা তো দেখেছি নাহিদ ইসলামের ব্যাংক স্টেটমেন্টে তার নাকি ব্যাংকে 1 লাখ টাকা আছে এরকম। তাহলে 1 লাখ টাকা দিয়ে তো আর নিজের পকেট থেকে দিয়ে তো আর দল করবে না, বা যারা করেছে এখানে সুপার 10 বা যারা আছে সবাই তো ছাত্রছাত্রী, তো তারা এই এত বড় একটা আয়োজন করার টাকা কোথায় পেল? আর এই যে বাস, যে এই জেলা প্রশাসন বাসের যে ব্যবস্থা করে দিল, তো এই বাসের টাকাই বা কে দিল? বিভিন্ন জায়গা থেকেই তো বাস এসেছে, তাই না? নাকি এটা বাসের এই টাকাটা মালিক পক্ষের উপর চাপাই দিছে, যে মালিক গিফট করছে? আমরা এটা জানতে চাই। বেসিক্যালি জনগণের জানা উচিত যে এই টাকাগুলি কোত্থেকে আসছে। এখন যদি আপনারা বলেন যে এগুলি মালিকরা আমাদেরকে সাহায্য করেছে, তাহলে তো বুঝতে হয় যে যেই লাউ সেই কদু, তাই না? বা চাপে পড়ে, বা এটা তো জোর জবরদস্তি করে একটা গিফট হিসাবে নেওয়া হয়েছে। তাহলে আপনারা যেই চাঁদাবাজির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, ফেসিবাদের রাজনীতি করেন না, তাহলে এটা কেমন হইলো? এটা তো একটা চমৎকার একটা উদাহরণ যে আপনারাও তো পারেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তাই না? তারপরে বাংলাদেশটা যে কি পর্যায়ে চলে গেছে এই কথা তো আমি বারবারই বলছি। একটা ঘটনা ঘটেছে গতকালকে, সেটা হলো ঢাকায় এক তরুণীকে ধূমপান করায়, মানে হট্টগোল, এবং সেইখানে এই পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। এই ঘটনাটা ঘটেছে ঢাকার মোহাম্মদপুরে। তো এক তরুণী প্রকাশ্যে ধূমপান করতেছিল এবং সেইখানে কিছু মানুষ গিয়ে এই তরুণীকে হেনস্থা করে, এবং পরে সেইখানে পুলিশ গিয়ে সেই তরুণীকে থানায় নিয়ে আসে। তো পুলিশের বক্তব্য হলো
যে শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদ গেটের কাছে আরঙ্গলির পেছনে ওই তরুণী ধূমপান করছিলেন। স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশ্যে উচ্চবাচ্য করেন। এই হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সেই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তরুণীকে আটক করা হয়নি। নিরাপদ হেফাজতের জন্য তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তরুণীর পরিবার থানায় এসেছে। তো ডিসি ইবনে মিজান জানান ওই তরুণী বর্তমানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তার সঙ্গে তার এক বান্ধবীও ছিলেন। তো এই যে লাল স্বাধীনতার কথা আমরা শুনি, কত বড় স্বাধীনতা বাংলাদেশে এনে দিয়েছে স্বাধীনতা 2.0। তো এই স্বাধীনতার অর্থ একজন তরুণী এবং তিনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তার সাথে বন্ধু ছিল, তিনি সিগারেট খেতে পারবেন না এবং এই জন্য তাকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসা হয়েছে, তাকে আটক করা হয়নি। কিন্তু আমার বক্তব্য হলো, যারা এই তরুণীকে হেনস্থা করেছে তাদের ব্যাপারে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ কি আদৌ কিছু ব্যবস্থা নিয়েছে নাকি তরুণীকে নিয়ে চলে এসেছে? তো এইটাকে বলে মব ভায়োলেন্স। তরুণী যদি ধূমপান করে কোনো আইন লঙ্ঘন করে থাকে, সেই আইন কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক, বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই